নমস্কার সবাইকে। ভারত ওভারটেক করে ফেলেছে এবার চীনকে পুরো এই ওয়ার্ল্ডের থার্ড স্ট্রংগেস্ট এরিয়াল পাওয়ার হিসেবে। মানে ভারতের এয়ারফোর্স এখন পুরো এই ওয়ার্ল্ডের থার্ড স্ট্রংগেস্ট। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে চীনের থেকেও অল্প সংখ্যক এয়ারক্রাফট রয়েছে, কিন্তু তবুও ভারতকে র্যাঙ্ক করা হয়েছে চীনের থেকেও ওপরে। রিজনটা কি? রিজনটা হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের সময় ভারত যেভাবে নিজের ক্যাপাবিলিটিসগুলোকে শো করেছে, সেগুলোই হলো ওয়ান অফ দি মেইন রিজন এই র্যাঙ্কিং এর পেছনে। ভারতের এয়ারফোর্স যেভাবে পাকিস্তানকে আউটপারফর্ম করেছে, যেখানে কিনা পাকিস্তান হেভিলি রিলাই করে চাইনিজ ইম্পোর্টস এর ওপরে, সেটাই হলো ওয়ান অফ দি মেইন রিজন ভারতকে এই চীনের থেকেও ওপরে র্যাঙ্ক করার পেছনে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ওয়ার্ল্ডে সবাই মোটামুটি রিয়েলাইজ করে ফেলেছে যে কোনো দেশের ক্ষেত্রে একটা স্ট্রং আর মাইটি এয়ারফোর্স হলো কতটা ইম্পর্টেন্ট। এয়ার পাওয়ার ডিসাইসিভ ফ্যাক্টর প্লে করে গ্লোবাল মিলিটারি স্ট্র্যাটেজিতে, যেটা আরো ক্লিয়ার হয়ে গেছে রিসেন্ট ইউক্রেন রাশিয়া হোক বা ইসরায়েল ইরান, এমনকি ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা থেকেও এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। রিসেন্ট রাশিয়া ইউক্রেন হোক বা ইসরায়েল ইরান বা এমনকি ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রেও এটা ভালো মতন করেই হাইলাইট হয়েছে যে একটা দেশের ক্ষেত্রে এরিয়াল সুপিরিয়রিটিটা কতটা ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে যদি ধরা হয়, 3 বছর হয়ে গেল রাশিয়া এখনো অ্যাচিভ করতে পারেনি ইউক্রেনের ওপরে এয়ার সুপিরিয়রিটি। অন্যদিকে আবার ইসরায়েলের রাইজিং লায়ন 4 দিনের মধ্যেই ইসরায়েলি ফাইটার জেটগুলো ফ্রিলি ওড়া শুরু করে দিয়েছিল ইরানের এয়ার স্পেসে, যেখানে কিনা ইরানের তেহরান হলো ইসরায়েলের থেকে 2000 কিলোমিটার দূরে। মানেটা হলো এখনকার এই ওয়ার্ল্ডে একটা স্ট্রং আর মাইটি এয়ারফোর্স হলো যে কোনো দেশের ক্ষেত্রেই একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা ভারতের অপারেশন সিন্দুরের সময়ও ভালো মতন করে প্রমাণিত হয়ে গেছিল। একটা পাওয়ারফুল এয়ারফোর্স ইজিলি ডিসাইড করতে পারে একটা ওয়ারের পসিবল আউটকাম, আর এটাই হলো ওয়ান অফ দি মেইন রিজন ভারতকে 3 নম্বর র্যাঙ্কে রাখার, চীনের থেকেও ওপরে। আসলে রিপোর্টটা পাবলিশ করেছে WDMMA, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, একটা ওয়েল নোন অর্গানাইজেশন যেটা কিনা 103টে দেশের 129টা এয়ার সার্ভিসকে অ্যানুয়ালি অ্যানালাইজ করে র্যাঙ্ক করে, যার মধ্যে আবার ইনক্লুড করা হয় নেভি, মেরিন এভিয়েশন আর আর্মিরও যে এয়ার পাওয়ারটা থাকে সেগুলোকেও। একটা সিম্পল এক্সাম্পল হিসাবে যদি বলা হয়, ইউএস নেভির এয়ারফোর্সই হলো রাশিয়ান মেন এয়ারফোর্সের থেকে সাইজে বড়, আর সেই কারণেই ইউএস নেভির এয়ারফোর্সকেও আলাদা করে র্যাঙ্ক করা হয়। এই ওয়েল নোন অর্গানাইজেশনটা ওয়ার্ল্ড ওয়াইড 48,000 এয়ারক্রাফটকে অ্যানালাইজ করে ফাইনালি এই র্যাঙ্কিংটাকে পাবলিশ করে। সো বুঝতেই পারছেন কতটা অথেন্টিক এই র্যাঙ্কিং সিস্টেমটা। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার রেটিংস না। সেই অনুযায়ী এখনো হলো ভারত 4 নম্বরে, চীন হলো 3-এ, যেটাতে ওভারঅল মিলিটারি দিকটা দেখা হয়। WDMMA দেখে শুধুমাত্র এয়ারফোর্সের পাওয়ার দিকটা, আর যেমনটা আমি আগেই বললাম, সেটা ট্র্যাডিশনাল নর্মাল যে এয়ারফোর্স হয় সেটাও হতে পারে, নেভির এয়ারফোর্স হতে পারে, অথবা আর্মির এয়ার পাওয়ারও হতে পারে। আর সেই র্যাঙ্কিং অনুযায়ী ইউএস এর এয়ারফোর্স হলো সবার উপরে, দেন তারপর ইউএস এর নেভির এয়ারফোর্স, ইউএস এর আর্মি এয়ার পাওয়ার, ইউএস এর মেরিন এয়ারফোর্স, এগুলো রয়েছে 2nd, 4th, 5th রেসপেক্টিভলি এই পজিশনগুলোতে। ইউএস এর নেভিতে, ইউএস এর আর্মিতে আর ইউএস এর মেরিনে আলাদা করে এতগুলোই জেট রয়েছে যে এই ফোর্সগুলোকে আলাদা করেই র্যাঙ্ক করা যায়। যাই হোক, রাশিয়া হলো আবার এই লিস্টে 3rd প্লেসে, কিন্তু ইন্টারেস্টিংলি ভারত হলো সেখানে আবার 3 নম্বরে, আর তারপরেই হলো চীন। মানে ওভারঅল দেখলে ভারত হলো 6th প্লেসে আর চীন হলো 7th প্লেসে, কিন্তু কান্ট্রি ওয়াইজ দেখলে ভারত হলো 3 নম্বরে, টিভিআর পয়েন্ট হলো 69.4, সেখানে চীন হলো আবার তারপর 4 নম্বরে, টিভিআর পয়েন্ট হলো 63.8। এবার কি এই টিভিআর মানে হলো ট্রু ভ্যালু রেটিং, মানে আপনি বলতে পারেন ট্রু ভ্যালু রেটিং। অ্যাকচুয়ালি WDMMA শুধুমাত্র ফাইটার জেট বা এয়ারক্রাফটস এর নাম্বারের দিকটা দেখে না, মানে সোললি এয়ারক্রাফটস এর নাম্বারের ওপরে রিলাই করে না। WDMMA অ্যাকচুয়ালি দেখে আরো অন্যান্য অ্যাসপেক্ট গুলো, যেমন ধরেন অ্যাটাকার ডিফেন্স ক্যাপাবিলিটিস, লজিস্টিক্যাল সাপোর্ট, মডার্নাইজেশন আর অপারেশনাল ট্রেনিং বা অপারেশনাল এক্সপিরিয়েন্সও। মানে অ্যাটাক, ডিফেন্স আর পাওয়ার প্রজেকশনের দিক থেকেও কতটা ক্যাপাবিলিটি আছে সেটাকেও ক্যালকুলেট করে। টোটাল ফ্লিটের মধ্যে কতটা আর কতগুলো মডার্ন জেট রয়েছে, হেলিকপ্টার রয়েছে, অ্যাডভান্স ড্রোন রয়েছে, সেগুলোকেও ক্যালকুলেট করে। আর সব থেকে মেইন যেটা দেখে সেটা হলো অপারেশনাল এক্সপিরিয়েন্স। যতই অ্যাডভান্স ফাইটার জেট হোক না কেন, সেটাকে অপারেট করার প্রপার ক্যাপাবিলিটি, এই সবকিছুকেই ক্যালকুলেট করে এই অর্গানাইজেশনটা। এই মুহূর্তে দাঁড়িয়ে অবভিয়াসলি চীনের কাছে লার্জ নাম্বার অফ এয়ারক্রাফট রয়েছে, 3300টা অ্যাপ্রক্সিমেটলি। ভারতের কাছে সেখানে 2300টা। কিন্তু চীন যেটাতে ল্যাক করছে সেটা হলো এক্সপিরিয়েন্স, প্রপার এক্সপিরিয়েন্স নেই অ্যাকচুয়াল একটা ওয়ারের, সাথে আবার এয়ারফোর্সের পাইলটরাও আবার ক্যাপেবল না।
যে কারণে আপনি হয়তো জানবেন যে চীন হায়ার করে ফর্মার ব্রিটিশ পাইলটদের সিক্রেটলি নিজেদের পাইলটদের ট্রেন করার জন্য। রিয়েল টাইম ব্যাটেলের কোনো এক্সপিরিয়েন্স নেই। রিসেন্ট সময়ে চায়না এমন কোনো কনফ্লিক্টও জড়ায়নি যেখানে কিনা এয়ারফোর্সের ইউজ হয়। তার উপর আবার চীন আরও একটা যে জায়গাতে পিছিয়ে পড়ছে সেটা হলো মিনিংফুল আপগ্রেডস। চীনের কাছে বর্তমানে 5th জেন, 6th জেন ইত্যাদি সব ধরনের ফাইটার জেট আছে, কিন্তু প্রবলেমে যেটা নিয়ে পড়ছে সেটা হলো মিনিংফুল আপগ্রেড। কোনখানে কি আপগ্রেড করতে হবে, কোথায় কি ইন্টিগ্রেশনের দরকার, সেগুলো নিয়ে। অপারেশন সিন্দুরের সময় যেটা বেশ ভালো মতো এক্সপোজ হয়ে গেছিল। পাকিস্তান মোস্টলি ব্যবহার করে চাইনিজ সিয়ারক্রাফট, চাইনিজ মিসাইল, চাইনিজ ডিফেন্স সিস্টেম ইত্যাদি, কিন্তু একটাও চাইনিজ ফাইটার জেট পারেনি ভারতের প্রপার একটা মিসাইল স্ট্রাইক করতে, যেখানে কিনা অন্যদিকে ভারত অনেকটা ডিপ পর্যন্ত স্ট্রাইক করেছে, তাও আবার প্রিসাইসলি। উল্টে তো আবার ভারত কতগুলো চাইনিজ ফাইটার জেটকেও শুট ডাউন করে দিয়েছে, এমনকি কয়েকটা F-16। আর এই সবকিছুর কারণেই ভারতের এয়ারফোর্সকে প্লেস করা হয়েছে ওয়ার্ল্ডের 3 নম্বরে, চীনের থেকেও ওপরে।